আজ আমি আপনাদের সামনে একটা মানুষটা আমি আমার জীবনের কিছু সত্যি কথা বলতে যাচ্ছি, কিছু ঘটনা আপনাদের বলতে যাচ্ছি। ভেবেছিলাম ঘটনাটা আমি বলবো না, কিছুটা বলেছিলাম, পুরোটা জানাইনি সবাইকে। কিন্তু আজ আমি এই পুরো ঘটনাটা জানাতে চাই, কারণ অনেক মানুষ আছে মুখোশধারী, যারা লোকের সামনে এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর নাটক করে, মানে বুঝতেই পারবেন না যে তারা কতখানি বিষাক্ত এই সমাজের জন্য, মানে নরকীয় কীট হতে পারে। তারা লোকের সামনে নিজেকে একদম কি বলবো আপনাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। এত সাধুবান জানা দেখাচ্ছে, ওনার মতন সাধু আর লোক এই দুনিয়ায় নেই। আজকে আমি তার নাম মেনশন করে এই ভিডিওটা বানিয়ে পোস্ট করব। কারণ তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা উঠে পড়ে আমার সাথে লেগেছে উল্টো পাল্টা মিথ্যে কথা সোশ্যাল মিডিয়ায় আমার নামে বলছে, গোপন করছে, সত্যটা গোপন করে মিথ্যেটা বলছে। পুরো সত্যটা বলার তাদের সাহস নেই। তারা বাপ ছেলে এক হয়ে এই কাজটা করছে। ছেলে যতটা না পারছে বেশি রগড়াতে, বাপ তার 3 গুণ বেশি বলছে। আমি তার বাপের নাম মেনশন করব, কারণ তার বাপ ফেসবুক করছে, তার ছেলেও ফেসবুক করছে, ছেলে যাদের সাথে পরিবার আছে সবাই ফেসবুক করছে। তো আমার সেক্ষেত্রে কিছু বলার দরকার নেই, যার যার জীবন সে সেভাবে বাঁচবে। কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি লোকটি আমার জীবন তো পুরো শেষ করে দিয়েছে, তারপরেও সে নিজেকে সাধু বানিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার নামে কুমন্তব্য করছে। তাই তার মুখোশটা আমি আজ টেনে খোলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আর নাম ধরেই বানাচ্ছি, কারণ নাম ধরাটা আমার খুব দরকার আছে আমি মনে করছি। আমি এতদিনে নাম ধরিনি, আমার কারোর নাম ধরে কোনো কিছু বলার ইচ্ছে ছিল না। কিন্তু সে বারবার দেখছি, সে আমাকে যখন পছন্দ নয়, তাহলে তার আমার ভিডিওটা বা প্রোফাইলে ছবিটা দিয়ে রেখেছে কেন? আবার লোকের কাছে বলছে আমি ভালো থাকি, সুস্থ থাকি, সেটা সে চায়। এদিকে আমার নামে উল্টোপাল্টা কথা বলে বদনাম করছে। তাই আজকে তার নাম দিয়ে, তার পুরো গোটা ফ্যামিলির পরিচয় দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আপনারা একটু সত্যতা যাচাই করুন যে আমি মিথ্যে বলছি না সে মিথ্যে বলছে। তার বাড়ির ঠিকানা বলে দেবো। বর্তমানে সেই বাড়ি বিক্রি হয়ে গেছে, কিন্তু সেই পাড়াটা তো আর উঠে যায়নি, সেই পাড়ার মানুষজন তো চলে যায়নি, তারা তো জীবিত আছে, তারা তো আছে। পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন তারা কী ধরনের মানুষ। সে সোশ্যাল মিডিয়ায় এসে এত বড় বড় কথা বলছে, আজ আমি তাদের পরিচয় দেবো। আগে আমার পরিচয়টা দিইনি। আমার নাম দীপা সাহা, আমার বাবার নাম গৌরাঙ্গ সাহা। তিনি মারা গেছেন, রিকেটে চাকরি করতেন, তিনি মারা গেছেন। আমার বাড়ি হচ্ছে বেহালা চৌরাস্তা, বিধুভূষণ সেনগুপ্ত রোডে, ঠিক আছে? তো আমরা 3 বোন। আমার বড় বোনের বিয়ে হয়েছে চেতলা পীতাম্বর ঘটক লেনে, তার নাম গৌরী সাহা। মেজ বোনের বিয়ে হয়েছে গড়িয়া বোড়াল বাদামতলা, তার নাম গোপা সাহা। বর্তমানে আমরা 3 বোন এখন আছি। এবার এটাও দুঃখের সাথে জানাই যে এই মুহূর্তে আজ অনেক বছর হয়ে গেল আমার 2 বোনের সাথে কোনো রিলেশন নেই। কেন নেই? ওই একটি মাত্র লোকের জন্য আমার জীবনটা পুরো শেষ। আমার বোনরাও আমার কোনো খোঁজখবর নেয় না। আরও একটা দুঃখের খবর, আমার বড় বোনের ছেলে নাকি মারা গেছে, আমি শুনেছি লোকের মুখে, কিন্তু আমি সেই খবরটাও পাইনি। আমার ছেলের থেকে 2-2.5 বছরের মতন বড় ছিল। সে যাই হোক, ছোটোবেলা তো মানুষ করেছিলাম, দেখেছিলাম, কোলে পেটে নিয়েছি, তো তাকেও আমি শুনেছি, কষ্ট পেয়েছি। যাই হোক, এবারে কথাগুলো আমি বলি। 1995 সালের 13ই জুন আমার বিয়ে হয় বেনিমাস্টার লেনের বাসিন্দা ঈশ্বর বিমলচন্দ্র সাহার বড় ছেলে রমেন সাহা, ডাকনাম বাপি। রমেন সাহা বর্তমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হোটেল লাইনে কাজ করছে। আমি পুরো ঘটনাটাই আজকে আপনাদেরকে ভিডিও করে বলবো। তো দেখাশোনা করে আমার বিয়ে। ওনার বাবার দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উনি অসুস্থ ছিলেন, উনি যেতে পারেননি। উনি মারা যান, বিমলচন্দ্র সাহা মারা যান। তার 6 মাস পরে কালা ওষুধ কাটিয়ে ওনার বড় ছেলে রমেন সাহা দেখতে যায়। যথারীতি সম্বন্ধ হয়। ওনার মা, উনি আর ওনার ভাই ছিল। ওনার ভাইয়ের নাম সোমনাথ সাহা, ডাক নাম পটো।
সে অটো চালায়, আর রমেন সাহার মুদিখানার দোকান ছিল বাড়িতেই। তার বাবা তৈরি হাতে করা মুদিখানার দোকান ছিল, বড় ছেলে ওর মুদিখানার দোকান চালাতো, আর ছোটো ভাই অটো চালাতো। ছোটো ভাইয়ের আগে বিয়ে হয়ে গেছে। আমার যখন বিয়ে হয় তার ছোটো ভাইয়ের ঘরে একটা 6-7 বছরের ছেলে ছিল। তো যথারীতি দেখাশোনা করে বিয়ে হয়েছে, বা বড় করে অনুষ্ঠান করেই আমার বাবা বিয়ে দিয়েছে, তাদের বাড়িতেও অনুষ্ঠান হয়েছে। তো এবার আস্তে আস্তে আমি তার পরিবারের সব জানতে পারি, কারণ আমার বয়স ছিল মাত্র 17 বছর বয়স। যেহেতু আমার মা অনেক ছোটোবেলায় মারা গেছে, তাই জন্য আমার বোনদেরও বিয়ে হয়ে গেছে মা মারা যাবার 1.5 বছরের মাথায়। 3 মাসের ডিফারেন্সে 2 বোনের বিয়ে হয়ে গেছে। তাই আমার বাবাও ঠিক তার 2-3 বছরের মধ্যে আমাকেও বিয়ে দিয়ে দেয়। তো এবারে 17 বছর, আমাদের এখনকার বাচ্চাদের মতন তো আমরা এত কিছু জানতাম না, এত ফোন টোনও ছিল না। এবারে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুরবাড়িতে নিয়মিত টর্চার হতো, নিয়মিত। খাবার কম দিত, পাল্লায় মেপে তার মা 600 করে চাল দিত। তার মায়ের নাম গৌরী সাহা। তার মা ওখানে মানে গৌরীদির দোকান বললে, গৌরী পিসির দোকান বললে বেনি মাস্টার লেনে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। চৌরাস্তা থেকে সোজা চলে যাবেন, তেঁতুলতলা যে প্যাটর্ন কোম্পানি আছে, প্যাটর্ন কোম্পানির ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা সোজা গিয়ে বলবেন বেনি মাস্টার লেন। বেনি মাস্টার লেনে সাহার দোকান নাম করা ছিল, এখন নেই দোকানটা, বাড়িটা বিক্রি হয়ে গেছে। ওইখানে আমাদের বাড়ি ছিল। তো এইবারে সেইখান থেকে নানা কারণে আমাকে মারধর, অত্যাচার, টর্চার করা হতো বিভিন্নভাবে টর্চার করা হতো। বিগত হতে হতে আমার প্রথম বছরই ছেলে হয়ে যায়। ছেলেটা নিতে দেবে না, আমি জোর করে সন্তানটা রেখেছিলাম, যে প্রথম সন্তান আমি নষ্ট করতে দেব না। যাই হোক, মার লড়াই খেয়েও আমি বাচ্চাটাকে রেখেছিলাম, বাচ্চাটা হয়েছে। এবার ওখানে আমরা 3-3.5 বছর মতন ছিলাম। 98-99 মধ্যে ওনার মা আমাকে, ওনার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দেয়? ওনার ছোটো ছেলেকে ঘর করে দিতে হবে বলে। ওখান থেকে মারদাঙ্গা খেয়ে চলে আসি, দোকানপাট ভাগ হয়ে যায়, সব কিছু হয়ে যায়। এবার বাপিসা চলে আসে, এসে এই কাজ করছে, ওই কাজ করছে, কখনো ছাতু প্যাক করছে, কখনো মুড়ি যায়, হানচান করে কাজ করছে। এবার 2002 সালে উনি আমার ছেলেকে একটা ব্রাহ্মণ পরিবারে দত্তক দিয়ে দিতে চায়। আমি সেটা জানতেও পারি না। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা 2জন ভদ্রমহিলা এসছে আমার বাড়িতে। তা আমি আমাকে দেখছে, আমার পাশের ঘরের ভাড়াটে বাচ্চাটাও আমার ঘরে ঘুমাচ্ছে, আমার বাচ্চাটাও ঘুমাচ্ছে। বলছে, আপনার 2টো ছেলে? আমি বললাম, না, আমার একটা ছেলে, একটা আমার পাশের ভাড়াটে। যাই হোক, পরে আমি জানতে পারলাম যে ওনাদেরকে খবর দিয়েছে আমার ছেলেটাকে দত্তক দেবে বলে। তো কসবা টুইঙ্কেল একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেই সামনে ওই ভদ্রমহিলার একতলা বাড়ি ছিল। ভদ্রমহিলা ব্রাহ্মণ ছিলেন। তো যথারীতি সেখানে গেছে, কথাবার্তা বলেছে, সব ফাইনাল করে দিয়েছে, ছেলেকে দেবে। আমি সেটা লড়াই করেছি, আমি লোকের বাড়ি কাজ করব, আমার ছেলেকে দিতে দেবো না বলে আমি আমার নিজের দাদা বৌদি, মানে আমার বাবার ভাগনা বউ, শীতলা মন্দির আছে চৌরাস্তা, পেট্রোল পাম্প হয়েছে নতুন, তার পাশ দিয়ে একটা শীতলা মন্দির আছে, শীতলাতলা সঙ্গশ্রী ক্লাব, ওখানে যাবেন, খোঁজ করবেন। তারা দুজনেই মারা গেছে বর্তমানে, এত বছর হয়ে গেছে তো তাদের বয়স হয়েছে, তারা দুজনেই মারা গেছে। তাদের বাড়িটাও এখনও রয়েছে, সেই পাড়াটাও আমার জন্মপাড়া, সেখানে গেলে আপনাদের দেখিয়ে দেবে লোকে। তা মারা গেছে, সেই বাড়িতে আমি তখন কাজ করতাম, আমার নিজের দাদা বৌদির বাড়িতে। দিয়ে আমি আমার ছেলেকে আটকালাম, দিতে দিলাম না। এরপর থেকে উনি কী করছে শুনলে আপনাদের মানে কি বলবো, পুরোটা বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, আমি চেষ্টা করছি সংক্ষেপে বলার। উনি পেপার দেখত। আমার বাপের বাড়ির পাশে আমার একটা দাদা বৌদি আছে, দাদা উকিল, তাদের বাড়ি থেকে প্রতি সপ্তাহে রবিবারে পেপার নিয়ে এসে উনি কোথায় ডিভোর্সি ছেলে মেয়ে চায়, বিধবা মেয়ে চায়, সেই সব ফটো দেখে পেজ থেকে বার করে সেখানে ফোন করতো, করে আমাকে দিয়ে দেবে। শুধু তাই নয়, একবার এরকমও দিন গেছে, একদিন সন্ধেবেলা পুরো আমাকে চান করিয়েছে, মানে সিঁদুর মুছে শ্যাম্পু করে চান করতে হয়েছে। চান করে হাতের শাঁখা পাকা সব খুলে নর্মাল চুড়ি পরে চৌরাস্তা চিত্ররূপা স্টুডিও আছে, সেখানে নিয়ে গেছে। গিয়ে আমার একটা ফটো তুলিয়ে সেই ফটোটা নৈহাটিতে একটা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ লোকের বাড়িতে দিয়ে এসেছে। লোকটা চাকরি করতো, সেখানে দিয়ে এসেছে আমাকে সেখানে দিয়ে দেবে বলে। আচ্ছা, সে তারপরে হাজরা থেকে একদিন একটা ভদ্রলোককে ধরে নিয়ে এসছে, তার বইয়ের বাচ্চা হচ্ছে না, আমাকে 21 দিন সুরক্ষা নার্সিংহোমে ভর্তি থাকতে হবে, 15 দিন, আর 21টা ইঞ্জেকশন দেবে। দিয়ে আমার এটা নিয়ে
তার ওয়াইফকে দিয়ে সেখান থেকে বাচ্চা হবে। এবার তখন আমার বাচ্চা ছোট, যদি আমি বাপের বাড়ির পাড়াতেই ভাড়া থাকতাম, এবার আমার বাড়ির লোক জিজ্ঞেস করবে, সেই জন্য সেখানে মানে কিছু পয়সা করিও নিয়ে ফেলেছিল। তা যা হোক করে সেটা ক্যান্সেল করা হয়েছে, পারিনি, যেহেতু আমার বাড়ির লোকের চাপ আছে। যদি আমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, এরপরে উনি 2002 সাল থেকে উনি মাছের বিজনেস শুরু করলো। শুরু করার পথে তার মধ্যে বলে দিই, 98-99 সাল যখন ওনাদের বাড়িতে ছিল, দোকান ছিল, সেই সময় আমার ছেলে ছোট, 3 বছর বয়স, 96-তে আমার ছেলের জন্ম। ওনার পাড়াতে একটা কাজের বউ ভাড়া আসে শ্বশুর শাশুড়ির সাথে, স্বামী ছেড়ে দিয়েছে, তার একটা বাচ্চা মেয়ে ছিল, তার নাম শেফালি। সেই কাজের বউটার সাথে লটর বটর করে, তাকে নিয়ে দুর্গাপুজোয় প্রচুর বৃষ্টি হয়েছে, 98 কি 99 সালে প্রচুর বৃষ্টি হয়েছিল। অষ্টমী নবমী দুটো পড়েছিল, কি দুটো নবমী পড়েছিল, কি দুটো, হ্যাঁ দুটো নবমী হবে পড়েছিল। আর সে বছর বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল। বাড়িতে আমাকে বলছে ওকে নাকি কে সাপে কামড়েছে, ও দক্ষিণেশ্বর পুজো দিতে যাবে। এই মিথ্যে কথা বলে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে গাড়ি নিয়ে, নিজের M80 বাইক ছিল, তাকে নিয়ে ডায়মন্ডে ফুর্তি করতে গেছে। সারা রাত ফুর্তি করে পরের দিন সকালে এসছে। আর এই ঘটনাটা জানি যে ওনারই বেনি মাস্টার লেনে এক মামা আছে, বোস গৌতম নাম তার, তাকে মামা বলে ডাকে। তার কাছে একটা ঘর চেয়েছিল, তো এই মেয়েটাকে নিয়ে ফুর্তি করবে বলে। সে তখন বলছে, বাপি তোর বাড়িতে এত ভালো বউ আছে, বৌমা থাকতে তো আমি তোকে দেবো না এইসব কাজ করতে। সে দেয়নি। এবার উপরে ভগবান আছে, সে আমাকে ধর্মটা সত্যিটা দেখিয়ে দিল। সেদিন সন্ধ্যেবেলা হঠাৎ মামা আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছে, আমাকে দেখে জিজ্ঞেস করছে, বৌমা বাপি কোথায়? আর আমি এরকম ব্যাপার, সে পুজিতে বলছে, না তুমি ওই বাড়িতে গিয়ে দেখো তো ওই বউটা আছে নাকি। গিয়ে দেখি সত্যি বউটা নেই, তার শ্বশুর শাশুড়ি সন্দেহ হয়েছে। তারপর মামা আমাকে বললো, আমি মামাকে নিয়ে আমার বাপের বাড়িতে এলাম। পুরো ঘটনাটা আমার বাড়ির লোককে জানানোর পরে মামাকে বললাম, আপনি চলুন আমি যাব। বললো না, তখন আমার বয়স কম, মাথায় বুদ্ধি নেই, আমি অতিরিক্ত বেশি স্বামীকে ভালোবাসতাম। তারপর পরের দিন ভোর 5:30টায় আমি ভদ্রমেলার বাড়িতে আসি। আমার শ্বশুরবাড়ির পাড়াতেই ভাড়া থাকতো, যাদের বাড়ি ভাড়া থাকতো সেই ভদ্রমেলা আবার খুব ডেঞ্জার, জয়ন্তীর মা, একদম নাম করা বেনি মাস্টার লেনে। তাদের বাড়িতে আমি গেলাম, গিয়ে আমি তার শাশুড়িকে বললাম, এই ঘটনা, কাকিমা আমার সংসারটা কেন ভাঙছেন আপনারা? তখন সে ভদ্রমহিলা আমাকে খুব হেল্প করেছে, বলে আমি সব দেখছি। আমাদেরও সন্দেহ হয়েছে, কারণ ও 2 দিন আগে বাপের বাড়ি, যাই হোক সেখান থেকে ঝামেলা করে করে বার করা হলো। তারপরে আমি আস্তে আস্তে জানতে পারি ওই পাড়াতে থাকাকালীনই যে নিজের ভাইয়ের বউয়ের সাথে ওর একটা রিলেশান ছিল, ভালো মতন রিলেশান ছিল, এবং নিজেও একটা চিঠি লিখেছিল, তাতে সবটা উল্লেখ করা ছিল। ওর মাসির মেয়ে, মীরা মাসি বলে একটা মাসি আছে, তার মেয়ে আছে মানা নাম, দুটো মেয়ে, দুটো ছেলে। তার একটা মেয়ের নাম কাজল, একটা মেয়ের নাম মানা। সেই মানাকে বাড়ির কালভার্টে দাঁড় করিয়ে রাখতো, ভাই যদি চলে আসে গার্ড দেওয়ার জন্য, আর ভাইয়ের বউকে নিয়ে ঘরে ফষ্টি নষ্টি করতো। আমি পাড়াতে সব জানতে পেরে গেছি। এই হলো ওনাদের চরিত্র। আচ্ছা, ওনার ভাইয়েরও সেম কেস, ওনার ভাইও এরকম মেয়ে ছেলে নিয়ে ফটর নটর করে, মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসতো বা করতো, এসব ছিল। বর্তমানে সেও পাশের বাড়ির একটা বউ, মনোজের বউ বলে নাম, মনোজ বলে বেনি মাস্টার লেনে গেলে জানতে পারবেন মনোজ কার নাম আছে। মনোজ বিমল 2 ভাই, আর শিবানী তাদের একটা বোন। গিয়ে খোঁজ করবেন যে মনোজ বিমলদের বাড়ি কোনটা। সেই মনোজের বউকে নিয়ে চলে গেছে, মনোজের বউয়ের একটা ছোটো বাচ্চাটাকে ফেলে সেই বউটাকে নিয়ে চলে গেছে। বর্তমানে বারাসাত বামুনগাছিতে তারা থাকে, সেখানে নাম পাল্টে দিয়েছে। সেখানে গিয়ে ওটো থেকে, সোমনাথ থেকে নাম পাল্টে প্রদীপ সাহা হয়েছে। আমি যতদিন জানতাম, ওর মাকে আমি দিয়ে এসেছিলাম যখন, শুনতাম ভ্যান চালাতো। এখন বর্তমানে কী করে বলতে পারবো না, তবে ওখানে বারাসাত বামুনগাছিতে খোঁজ করবেন, প্রদীপ সাহা নামে রয়েছে মৌকে নিয়ে। সেখানেও একটা ছেলে আছে, বিট্টু নাম। আচ্ছা, এবার এর দাদার কথা। এবার এর দাদার কুকীর্তি শুরু হলো, আমাকে দিয়ে দেহ ব্যবসা করাবে, আমাকে দিয়ে লোকের কাছে শুয়ে পয়সা ইনকাম করবে। আমরা সেই ঘরের মেয়ে না, আমরা একটা ভদ্র ঘরের মেয়ে। আমি কোথাও হচ্ছে, আমি যদি নুন ভাত খাই, আমি তো তোমাকে বলিনি মাছ মাংস এনে দাও, তাহলে তুমি কেন আমাকে জোর করবে? তুমি পারো না। আমার বাড়ির লোককে, বাড়ির লোক বলতে আমার বড়দি হচ্ছে মেন, সবটা বিষয় আমি জানালাম যে দিদি এই সমস্ত কথাবার্তা বলছে, এইভাবে আমাকে টর্চার করছে, এইভাবে মারধর হচ্ছে। তার আগে ওদের বাড়িতে থাকাকালীন আমাকে 3বার কেরোসিন তেল ঢেলে পুড়ে মেরে ফেলতে গেছিলো। কিন্তু তাদের পাশের বাড়িতে জুলি বাবন বলে 2 ভাই বোন, তার মা মণি,
আমি শুনেছি বর্তমানে মনেই মানে কাকিমাও মারা গেছেন। তারা আমাকে খুব ভালোবাসতেন, সেই কাকিমাই বরণ করে আমাকে ঘরে তুলেছিলেন, তারা আমাকে বাঁচিয়েছেন, সেই কাকিমাই আমায় জীবন দিয়েছে। প্রচুর মারধর করতো, ওই কাকিমাই এসে আমায় আটকাতো, ধরতো বা ওনার ঘরে নিয়ে বসাতো। তো এবারে যখন 2002 সাল থেকে এবার আমাকে দিয়ে দেহ ব্যবসা যে মাছের লাইনে ঢুকেছে, তারপর থেকে এবার ওই ফটো লোকের বাড়ি দেবা আর আমাকে মাছের ব্যবসা নাও, মাছওয়ালাদের কাছে নিয়ে গিয়ে শুয়ে পয়সা ইনকাম করবে, এইসব শুরু করে। তখন আমার বাড়ির লোককে, আমার দিদিদেরকে পুরো বিষয়টা আমি জানাই যে দিদি এইসব কীর্তি করছে, এই দেখ ফটো, এই যে ফটো নেগেটিভ আমি তোকে দিয়ে যাচ্ছি, তুই ওয়াশ করে দেখ, এই সমস্ত কীর্তিকলাপ চলছে আমার বাড়িতে, আমি কি করব। সেই সময় আমার বড় বোন কী করলো, মানে তাকেও আমার সবসময় গালাগালি দিয়ে আসে আমার মুখে, কারণ সেও আমার জীবনটা নষ্ট করার জন্য মূল দায়ী। সে সরে গেল আমার পাশ থেকে, আমার সাথে কোনো সম্পর্ক রাখলো না। প্রথম কথা, তার একটু স্ট্যান্ডার্ড বাড়িতে বিয়ে হয়েছে, তার দেওর উকিল, তার ননদ, ছোটো ননদ পিজির মেট্রন ছিলেন, যাই হোক জামাইবাবু সিঙ্গার অ্যান্ড বোস কোম্পানির ম্যানেজার ছিলেন, সরে গেল। কিন্তু মেজদি অতটা খারাপ ছিল না, ওকে খারাপ করেছে আমার বড়দি। তো ওরা দুই বোনই আমার পাশ থেকে সরে গেল। এবার আমার বাবা বয়স্ক মানুষ, সে কী করবে, আমার উপরে আরও টর্চার বেড়ে গেল, মেরে মেরে আমার নার্ভের রোগ, হার্টের রোগ সব করে দিয়েছে। আমার কাঁপুনি হয়, নার্ভের থেকে আমার এরকম হাত পা কাঁপে, কেঁপে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, আমার কোনো ক্ষমতা থাকে না কিছুর। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। আজ এই লোককে, ও কাল ওই লোককে, পশু যদি দেখেছে কারোর পয়সা আছে অমনি তার কাছে আমাকে শোয়ানো, আমি মানে বারণ করব কি, আমাকে মেরে ধরে একাকার করে দিচ্ছে, এত টর্চার করতো। তারপরে একটা বন্ধুর সাথে পরিচয় হয়েছে, এবার তার পকেটে পয়সা থেকে রীতিমতন তার পকেট থেকে মদ খাইয়ে চুরি করতো। ওর এই গুণটা খুব ভালো আছে, রমেন স্যার চুরি করার গুণটা খুব ভালো আছে, চুরি করে নিত টাকা। তারপরে এবার আমাকে বলছে ওই ছেলেটার সাথে ভালোবাসার অভিনয় করে পয়সা খিঁচতে হবে। আর আমি এসব নোংরা কাজ করব না। যেই প্রতিবাদ করতাম আমাকে প্রচুর মারতো, প্রচুর মারতো। তারপরে একটা দিদির সাথে পরিচয় হয় লোন মারফতে, সে একটু অন্যরকম লাইনের মেয়ে, সে কাউকে সামনে পরিচয় দেয় না, আমরা জানতে পারলেও কিছু না। আমাকে বলছে তাকে গিয়ে বলো তার সাথে তোমাকে ব্যবসা করাতে। এবার আমি তাকে বলেছি দেখ এইসব কথা বলছে, সে আমাকে তখন বলছে তুই আসবটির এই গলাটা নামিয়ে দিতিস, তারপর যা হতো আমরা বুঝতাম। এরকমভাবে আমার উপরে টর্চার করছে, দিনের পর দিন লোকের থেকে টাকা নিয়ে আমাকে তাদের কাছে শুতে বাধ্য করতো, পাঠাতেও। হ্যাঁ, কিন্তু এখন সে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলছে যে আমি নাকি লোকের সাথে শুয়েছি, আমি নাকি একে পছন্দ করি, ওকে পছন্দ করি, আমি নাকি ওকে নিঃস্ব করেছি। এরপর আমার বাবা মারা যান, মারা যাওয়ার পর আমার দিদিরা বাড়িটা বিক্রি করে দেয়। বিক্রি করে দিতে আমি আমার ভাগের টাকা প্লাস আমার মাসির ভাগের টাকা প্রায় 4.5 লক্ষ টাকা আমি পেয়েছি। এবার ওর ছোটোবেলা থেকে শখ বিদেশ যাবে। তো তখন সেই মুহূর্তে আমার মামাতো বোন, তার নাম সোমা মাইতি, তার হাজব্যান্ডের নাম ছিল অনিল মাইতি। অনিল মাইতি একজন কুক ছিলেন, তিনি প্রচুর মানুষকে বিদেশ নিয়ে গেছেন, জার্মানিতে নিয়ে গেছেন। অনেক লোক, এখনও বিদেশে অনেক লোক আছে, এবং আমার নিজের মামাতো দাদা ইন্দ্রজিৎ সাহা, সেও জার্মানিতেই বর্তমানে রয়েছে, সেখানকার নাগরিক হয়ে গেছে। আর আমার জামাইবাবু লাস্ট নরওয়েতে চাকরি করে এসছে, এই করোনাতে মারা গেছে। করোনার সময় তিনি মারা গেছেন, কিন্তু তার পরিবার তো বেঁচে আছে, আমার দিদি তো বেঁচে আছে, দিদির ছেলে মেয়ে তো বেঁচে আছে, আমার দাদা এখনও বিদেশে আছে। এবার দিদি কোনো এক প্রয়োজনে তার 1 লাখ টাকা প্রয়োজন পড়েছে, তখন সে টাকাটা চেয়েছে। আমার মাসি বলেছিল দেবে না, আমার মাসির ভাগের টাকাটাও আমার কাছে ছিল, যেহেতু মাসি আমার কাছে ছিল, তো মাসি দিতে রাজি হয়নি। তারপরে বললো তাহলে দীপার থেকে চাও, বললো সেটা বাপি বলতে পারবে, কারণ আমার টাকায় আমার অধিকার ছিল না, সব টাকা ওনার অধিকার, উনি যেটা বলবে সেটা আমায় করতে হবে, নইলেই মারধর অশান্তি শুরু হয়ে যাবে। বলে এবারে উনি কী করলো, যেই দেখেছে বিদেশ যাওয়ার চান্স এসছে, উনি বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি আগে যেটা অন্ধ্র ব্যাংক ছিল চৌরাস্তা মহিলা কলেজ, উমেন্স কলেজের পাশে, সেটা এখন ইউনিয়ন ব্যাংক হয়েছে আপনারা জানেন, সেই অন্ধ্র ব্যাংক থেকে ক্যাশ 1 লাখ টাকা তুলে আমি বাসে করে আমার মাসিকে নিয়ে পৌঁছে দিয়ে আসি মধ্যমগ্রামে। টাকাটা যাওয়ার পরে ওকে দিলাম, বললো হ্যাঁ হ্যাঁ আমি বাপিকে বিদেশ নিয়ে আসবো। তারপরে এবার আরও টাকা লাগবে, বাপিকে আস্তে আস্তে হোটেল লাইনে কাজে ঢোকালো, মাছের কারবার ছেড়ে দিয়ে বাপি হোটেলে কাজে ঢুকলো, হোটেলে কাজ শিখছে। ওখান থেকে আমার জামাইবাবু
বিভিন্ন রেস্টুরেন্টের সার্টিফিকেট ওকে তুলে দিচ্ছে, কারণ আমার জামাইবাবুর প্রচুর সোর্স ছিল। কিন্তু হলে কী হবে, আমার জামাইবাবুর একটু চরিত্রটা দোষ ছিল, খারাপ ছিল। মামাতো বোনের বর যে অনিল মাইতি, তার একটু স্বভাব চরিত্র খারাপ ছিল, একটু মেয়েলি নেশা ছিল। এবার কি করেছে, আমাদের পুরো টাকাটা নিয়েছে। নেওয়ার পরে আমাকে বলছে, তুই যদি আমার সাথে হোটেলে এক রাত এক বেলা না কাটাস, তাহলে আমি তোর টাকাও ফেরত দেবো না, আর বাপিকে কোনো দিন বিদেশও নিয়ে যাব না। এই বিষয়টা পুরো বাপি জানতো। আমি পুরো ঘটনাটা বাপিকে বলেছিলাম। তখন আমার ছেলে ছোট, 8-9-এ পড়ে। এবার সেই মুহূর্তে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি নিরুপায়, কারণ আমার বাবার শেষ সম্বলটুকুই আমার কাছে ছিল। আমার কোনো মাথা গোঁজার জায়গা ছিল না, আমার কিচ্ছু ছিল না। তখন বাধ্য হয়ে ধর্মতলায় একদিন আমাকে 2-3 ঘন্টা সময় আমার জামাইবাবুকে দিতে হয়েছিল একটা হোটেলে। হ্যাঁ, কিন্তু তারপরে সে বাপি সবটা জানে, সমস্তটা জানে। আজকে সে সোশ্যাল মিডিয়ায় বলছে আমি তার টাকাটা নিয়েছি। আপনারা একটু আমাকে বলবেন, একটা নারীর সম্মানের দাম কত হতে পারে? একটা মেয়ের সম্মান কত টাকায় বিক্রি হয়? আদৌ কি বিক্রি করা যায় একটা নারীর সম্মান? একটা নারীর সম্মান একবার চলে গেলে সেটা কি ফিরে পাওয়া যায়? যে দিদি বোনরা আজকে ওনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে গিয়ে কমেন্ট করে বলছেন আমি খারাপ, আপনারা আমার সত্যটা জানুন, আমার সাথে পরিচয় করুন, আমার বিষয়টা জানতে চান, তারপর কমেন্টগুলো করুন। আপনারা একতরফা কথা বলে কেন বলছেন? আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি অনেক 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 জ্বালা যন্ত্রণা সহ্য করি। তারপরে উনি জার্মান গেল। জার্মান যে যাওয়ার পরে ওখানে চুরি চামারি করতো, আজ এই রেস্টুরেন্ট কাল ওই রেস্টুরেন্ট করতে করতে হঠাৎ আমাকে একদিন বলল, হঠাৎ বলবো না, উনি 2016-তে 7 দিনের জন্য বাড়ি এসেছিল। আসার পরে উনি বলল যে আমাকে মেয়ে মারধর করলো। ভাই ভেবে দেখুন আপনারা, এতদিন পরে বাড়িতে এসছে, কোথায় তার পরিবারকে, তার মধ্যে আরও ঘটনা আছে। তার ছেলে প্রথমে একটা 14-15 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে ফেললো। যাই হোক, মেয়েটারও 12-13 বছর বয়স ছিল হয়তো, সেটা কোনোরকমভাবে কাটছাট করে থানা পুলিশ করে বাদ দেওয়া হয়েছে, কারণ দুজনেরই বয়স কম। মেয়েটার মা করেছে, যে থানা থেকে করেছে, যাই হোক সেটা ছাড়ানো হলো। তারপরে ঠিক 2014-তে আবার একটি মেয়েকে বিয়ে করে, তার ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে নিজের পছন্দে আরেকটি মেয়েকে বিয়ে করে সে আলাদা হয়ে যায়। একদম তার বন্ধুবান্ধব নিয়ে গিয়ে কালীঘাট থেকে বিয়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে। সেই মেয়েকে আমি তখন দেখিও নি চোখে, যাকে বিয়ে করেছে। মধুমিতা নস্কর তার নাম। প্রথমটার নাম ছিল পিয়া, দ্বিতীয়টার নাম মধুমিতা নস্কর। সেই ঘরে একটা ছেলে হয়। জুন মাসের 28 তারিখ তার জন্ম। আমি জানিনি, আমি পরে শুনেছি, আমাকে বলেও নি কবে কী হয়েছে। বিয়ে হয়েছে এটুখানি শুনলাম, তারপরে বাচ্চা হবে আমি জানতাম না, আমাকে বলেনি। আচ্ছা, বাচ্চা হয়েছে, এবার থাকতো, প্রয়োজন পড়লে এই করতো। তার বাবা 2016-তে 7 দিন 10 দিনের জন্য এলো আমার ভাড়া বাড়িতে। সেখানে এসে মারধর, আমার ঘরের সমস্ত ঠাকুর, ভাদ্র মাসের অমাবস্যা, বৃহস্পতিবার সব নিয়ে পাশে একটা ডোবা আছে সেখানে ফেলে দিল। বাসনপত্র কত কৌটোকাঠি সব ফেলে দিল। দিয়ে আমাকে বলছে তুই এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম কেন বেরোবো? তুমি সবসময় মারধর করে আমায় বার করে দেবে, আমি সবসময় বেরিয়ে যাব? আমি ঘর দিয়ে বেরোবো না, আমি কেন বেরোবো ঘর থেকে? সেদিন আমি প্রতিবাদ করেছি। তারপরে চলে গেল, যাবার 1-1.5 মাসের মাথায় বলছে আমার ডিভোর্স চাই, আমি এখানে বিয়ে করব, নাগরিকত্ব নেব। আমি বললাম ঠিক আছে, আমি ডিভোর্স কী করে দেবো? আমাকে বললো কোর্টে যা, মান্তাইসকে নিয়ে কোর্টে যা, গিয়ে ওখানে উকিল ধর। আমি তারপরে গেলাম কোর্টে যাওয়ার পরে এবার কাকে আন্দাজে এরকম উকিল ধরবো? আবার এক ভদ্রলোক ফোন করতে বাইরে বেরিয়েছে, বলছি কাউকে খুঁজছেন? আর এই ব্যাপার। তো বললো আপনি আমার ভেতরে আসুন চেম্বারে গিয়ে ওনার সাথে কথা বলার পরে আমি রমেন শাহ মানে ওরফে বাপিকে ফোন করলাম, ভিডিও কল করে। উকিলবাবুর সাথে কথা বলার পরে উনি বললো দেখো এক্ষুনি এইভাবে তো হবে না, 6 মাস টাইম লাগবে। বলছে আমার খুব তাড়া আছে, আর্জেন্ট আছে, আমাকে তাড়াতাড়ি দিতে হবে। বললো ঠিক আছে বলে ওখান থেকে ওনার সব ঠিকানাপত্র পাঠালো, এখান থেকে কেস ফাইল হলো। উনি 2013-তেও একবার ডিভোর্স ফাইলে সই করে গেছিলো, আমাকে বললো আমাকে ডিভোর্স দিতে হবে। 2013-তেও ডিভোর্স ফাইলে উনি
সই করে গেছিলো, আমিও দিয়েছিলাম, উনিও দিয়েছিল যাওয়ার আগে, জার্মান যাওয়ার আগে। তারপরে উনি কিন্তু সেটা কাউকেই বলেনি। আমি সেই পেপার সেই উকিলের থেকে আবার তুললাম, অন্য উকিল, তার কাছ থেকে পয়সা খরচা করে সেই সব কাগজপত্র তুললাম। তারপর এই দাদার কাছে সব জমা করলাম, ডিভোর্স ফাইল চালু হলো, ওনাকে স্পিড পোস্টে সব কিছু পাঠানো হলো, সেই চিঠিও উনি তুলেছে, সব কিছু হয়েছে। হওয়ার পর উনি তো আসেনি জার্মান থেকে, এবার এক্স পার্টি ডিভোর্স হয়ে গেছে। আমাকে জজ সাহেব সব জিজ্ঞেস করেছে, আমি যেটা সত্য সবটা বলেছি, প্লাস উনি যা সব নোংরা কথা ওখান থেকে পাঠিয়েছে সমস্তটা আমার উকিল প্রিন্ট আউট করিয়ে কোর্টে জমা করিয়েছে। যত নোংরা কথা উনি লিখে পাঠিয়েছে সমস্তগুলো প্রিন্ট আউট হয়ে জজ সাহেবের কাছে জমা পড়েছে। জজ সাহেব সব দেখেছে, দেখার পরে এক্স পার্টি ডিভোর্স হয়ে গেছে। যেহেতু উনি হাজিরা দেয়নি, উনি সবটাই শুনেছে, সবটাই জেনে উনি কোর্টে আসে, উনি হাজিরাও দেয়নি। এবারে যখন আমার কেস চলছে, আমি ডিভোর্স হওয়ার মুখে, আমি তো ওনাকে আমার বাড়িতে অ্যালাউ করতে পারি না। আর আচ্ছা, উনি বলছে যে আমার বাড়িটার কথা। আপনারা বলুন, একটা মেয়ের ইজ্জতের দাম কত হতে পারে? তার কোনো পয়সা হয়? পয়সা হয়? সে যে দীর্ঘদিন মেয়েটাকে করেছে, আর ও যে বিদেশ গেছে সম্পূর্ণ আমার জন্য। আমার বাপের বাড়ির বিক্রি 4.5 লাখ টাকা আমার গয়না বন্ধক দিয়েছে, সেই টাকা উপরন্তু আমার সম্মান চলে গেছে। সবচেয়ে বড় যেটা, টাকা দিয়েও মানুষ কিনতে পারে না, সম্মান। সেই সম্মানটা আজকে যদি আপনাদের ঘরের মা বোন মেয়ের সম্মান যায়, আপনারা ফিরিয়ে আনতে পারবেন? ফিরিয়ে আনতে পারবেন? আমি আপনাদের কাছে এই কথাটা জিজ্ঞেস করছি। বোন, দিদি, দাদা, ভাই, ভাই যেই থাকুক, আপনাদের কাছে আপনার একটাই রিকোয়েস্ট, আপনার বাড়ির পরিবারের যদি কোনো মা বোন মেয়ের সম্মান চলে যায়, সেই সম্মানটা কি আপনারা ফিরিয়ে আনতে পারবেন? আমি তুতেও খেয়ে নিয়েছিলাম মরে যাব বলে, আমি তুতেও খেয়েছিলাম। কস্তুরীতে গিয়ে রেকর্ড দেখবেন, এত টর্চার করতো, বছরে 2 থেকে 3 বার আমাকে নার্সিংহোমে ভর্তি করতে হতো। মেডিক্লেম করে রেখে দিয়েছিল ন্যাশনাল ইন্স্যুরেন্সের, বেশিরভাগ কস্তুরীতেই ভর্তি হয়েছি। যাই হোক, এই সবের পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। তার ছেলে ততক্ষণে ছেলে বিয়ে করে, ছেলে আলাদা, ছেলে বিয়ে করে আলাদা, ছেলের বাচ্চাও হয়ে গেছে। বর্তমানে সেই পরিবারকে ছেড়েও তার ছেলে আর একটা বউয়ের সাথে থাকে, তার একটা বড় মেয়ে আছে, সেই বউটার সাথে থাকে। আবার সেই বাড়িতেও একটা ছেলে হয়েছে, তার প্রশ্রয় দিচ্ছে তার বাবা। ছেলেটাকে শেষ করলো তার বাবা পুরো দমে, এইসব নিজে যেরকম ছিল ছেলেটাকেও করলো। সে এখন সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে যে আমি নাকি তাকে ব্ল্যাকমেল করেছি, আমি নাকি তার টাকা পয়সা নিয়ে নিয়েছি, আমি নাকি তাকে পথের ভিখিরি করেছি। আপনারাই বিচার করুন তো, যে এইখানে কোথায় আমার দোষ আছে? আমার টাকা, আমার শরীর, আমার সম্মান, আমার সব কিছু গেল। তাহলে বাড়িটা ভোগ করার দায়িত্ব কার, আমার না তার? আপনারা বিচার করুন। আজকে সে বর্তমানে যে আন্দামানে কাজ করছে হোটেল লাইনে, সেটাও তো আমার দৌলতে। কেন? এই কাজটা সে শিখেছে আমার জন্য। তার বংশের কিন্তু কারোর হোটেল লাইন নেই। তার ভাই যে বউটাকে নিয়ে চলে গেছে, সে বারাসাত বামুনগাছিতে ভ্যান চালিয়ে খেত, এখানে অটো চালাতো, ওখানে ভ্যান চালিয়ে খাচ্ছে। সে কাজটা আমার দৌলতে শিখেছে। সে আজকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমার নামে আজে বাজে কমেন্ট করছে, আজে বাজে কথা বলছে, উল্টো পাল্টা মিথ্যে কথা বলছে। সে টাকার অ্যামাউন্ট এমন মিথ্যে মিথ্যে বলছে যেগুলো কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আমি এতদিন তার নাম পরিচয় দিইনি, কিন্তু সে যখন আমার নাম মেনশন করে ফেসবুকে বলেছে, তাই আজকে আমি তার নাম মেনশন করে দিলাম। আর তার সাথে আপনাদেরকে বুক বাজিয়ে এত জোরে বলছি যে তার যদি দম থাকে, সে বেহারার বুকে আসতে পারে না, তার ভয় আছে বলে। কারণ সে এতটা ঘৃণ্য কাজ আমার সাথে করেছে। সে কলকাতায় এলে গড়িয়ায় কোন ম্যাডাম আছে, ম্যাডামের অফিসে লুকিয়ে থাকে, সে নিজে বলেছে আমাকে। আর গত বছর 3 মাসের জন্য উনি আন্দামান থেকে চলে এসেছিলো, একটা হোটেলে কাজ করতো, চুরির অভ্যাস আছে, নিশ্চয়ই সেই হোটেলে চুরি চামারি কিছু করেছে, সেই দিদি ছাড়িয়ে দিয়েছে। সেই দিদিও উকিল, সেই দিদিকে দিয়ে ডিভোর্সের কাগজ তুলিয়েছিল। দিদি নাকি তাকে বলেছে আপনি এতটা নোংরা, যাই হোক কী কোনো কারণে সেই হোটেল থেকে তার কাজ চলে গেছে। সে 3 মাসের জন্য এই বারাসাতে হৃদয়পুর বলে জায়গা আছে, বারাসাতের আগে স্টপেজ, সেই হৃদয়পুরে 3 মাস লুকিয়েছিল। লুকিয়ে থেকে আবার এখন আন্দামানেই আছে, কিন্তু একটা মানে জঙ্গলের মধ্যে একটা রিসোর্টে। আপনারা ভাবতেই পারেন আমি কী করে জানলাম। গত 2024-এ, হ্যাঁ 24-এই তো, 24-এ কি 23-এ হবে, আমার ঠিক খেয়াল করতে পারছি না,
এটা 24 জানুয়ারি, হ্যাঁ 24 জানুয়ারিতে ওনার ছেলে ওনার কাছে ছিল। হঠাৎ একদিন আমাকে ফোন করেছে ওনার ছেলে। ওনার সাথে আমার কোনো রিলেশন ছিল না। উনি অনেকবার ফোন করতো, আমি কোনোদিন কথা বলতাম না, নাম্বার ব্লক। হঠাৎ ওনার ছেলে দুপুরবেলা আমাকে ভিডিও কল করেছে। ওনার বাবা বসে আছে রুমে, আরও দুটো লোকের সাথে তো কাজ করে, তাদের সাথে আমাকে ছেলে ফোন করে কথা বলে বলছে আমি কালকে কলকাতা যাব, এই যে বলে ভিডিও কল করে দেখিয়েছি। তখন ওর বাবাকে যখন দেখিয়েছে তখন আমি একটা মানবিকতার কথা বললাম কেমন আছেন এটা বলেছি। তারপরে এই কথা বলতে বলতে তখন ছেলের নামে যখন আমি সত্যিগুলো বলছি যে ছেলে কীভাবে আমার থেকে দিনের পর দিন মিথ্যে কথা বলে টাকা নিয়েছে সেইটা বলছি, তখন ছেলে ফোনটা কেটে দিয়েছে। কারণ ছেলে তার বাবা যত বছর আন্দামানে আছে সেখানকার পুরো কামাই তার ছেলেকে দিয়েছে, এটা আমাকে বলেছে। এখন যেমন আপনাদের কাছে আমার নামে বলছে সেরকম আমাকেও বলেছে। আর এটা সত্যি ছেলেকে দিয়েছে, ছেলেকে না দিলে ছেলে চালাতে পারতো না, দিয়েছে বলেই ছেলে বিগড়ে গেছে। আমাকে বলল যে তখন সবটা শুনলো। আর আমি এরকম আমার থেকে এসে মাঝে মাঝে 2000, 3000, কখনো 1000, কখনো 500, যখন ছেলেকে স্কুলে ভর্তি করব, বই কিনবো, এইভাবে বিভিন্নভাবে এসে বকুলতলা থেকে টাকা নিয়ে যেত। কখনো আমার পাড়া থেকে যোগাশ্রম থেকেও টাকা নিয়ে গেছে। লকডাউনে এসে বললো আমি মাইনে পাইনি, চাল কিনবো, পয়সা দাও। আমি 1200 টাকা আর 1 লিটার দুধ কিনে তাকে দিলাম। সে 300 টাকা চেয়েছিল, আমি তাকে 1200 টাকা দিয়েছি, প্লাস সঙ্গে বাচ্চার জন্য 1 লিটার দুধ দিয়েছি। একদিন বললো বাচ্চাকে ভর্তি করতে হবে, আমার 2000 টাকা লাগবে বলে 2000 টাকা নিতে আসলো। আমি বাচ্চার জন্য যাবতীয় খাবার ব্যাগ ভরে পাঠিয়ে দিলাম। যাই হোক, এবারে তার বাবা আমাকে যখন কথা বললো, আমি যখন সবটা জানালাম তাকে, সেই সবটা শোনার পরে বলছে আমার থেকে তো দিনের পর দিন টাকা নিচ্ছে, আমি এখানে এতদিন কাজ করছি, 8 থেকে 10 লাখ টাকা আমি আমার ছেলেকে দিয়েছি। আমি নিজের জন্য কিছু রাখুনি। বলছেন না, আমার কি হবে, আমার 10 টাকার বিড়ি কিনলে হয়ে যায়, আমার কি লাগবে, আমি তো শুভকেই সব পয়সা দিয়ে গেছি। উনি বলছে আমাকে। ভালো কথা, হঠাৎ পরের দিনকে আমি রান্না করছি, আমাকে ফোন করেছে। আর উনি খুব ভালো অভিনয় জানে। কেঁদে কেটে ফোন করেছে, ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার যে আমার ছেলের নাম শুভ, সে আমার এটিএম কার্ড চুরি করে নিয়ে চলে গেছে। আমার ব্যাংকে গেছি, ব্যাংকে থেকে আমাকে স্ক্রিনশট তুলে দিয়েছে কোন কোন অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে টাকাগুলো তুলেছে, 22,000 টাকা সব দিয়েছে। তা সেইটা আমাকেও পাঠিয়েছে। পাঠানোর পর আমি যে তাহলে তুমি সে জিজ্ঞেস করো, আর এটিএম কার্ড পেলো কী করে, আর পিন নাম্বার, না আমার ফোন নিয়ে ঘাটছিল, আমার ফোনে এটিএম নাম্বার ছিল, ও দেখে নিয়েছে। তাহলে এখন উপায়, তা তুমি থানায় যাও, থানায় গিয়ে বলো। ও যে না, থানায় বললে ওর কী হবে, ওর তাহলে আমার কিছু করার নেই, ও তো ফোন ধরছে না। তার ছেলেকে ফোন করা হচ্ছে, ছেলে ফোন তুলছে না। যাই হোক, যথারীতি এবার ছেলের কাছ থেকে যে এই ঘাটা পেলো, তখন আমাকে ফোন করলো, ফোন করে আমার সাথে দিনের পর দিন কথা বলতো। আমি তখন বারণ করেছিলাম এত ফোন করার। না কী হয়েছে, আমি তো আমার বান্ধবীর সাথে কথা বলছি। তখন আমাকে এটা বলতো, আমি তো বান্ধবীর সাথে কথা বলছি। আর ঠিক আছে, এইসব বলতে বলতে হঠাৎ আমাকে একদিন বলছে না আমার টাকা লাগবে না, আপনি টাকাটা রেখে দিন, আপনার কাছে থাক টাকাটা, আপনি নিন, আমি ভাববো আমার ছেলের মাকে দিচ্ছি, আমার বান্ধবীকে দিচ্ছি। আমি বললাম না, আমার কোনো 5 টাকার আর দরকার নেই, কারণ আমি তো তাকে আন্দামানে পাঠাইনি, সে নিজের চেষ্টায় আন্দামানে গেছে, সেই পয়সাটা কেন আমি নেব, সেই পয়সা নেবার আমার কোনো অধিকার নেই, রাইট নেই। বলছে না আমার বান্ধবীকে দিচ্ছি, আমার ছেলের মাকে দিচ্ছি বলে আমি যখন রাজি হইনি, তখন আমাকে দেখাচ্ছে রুমে গেছে যখন দুপুরবেলা রেস্ট নিতে, ওনাদের 2 ঘন্টা রেস্ট টাইম, রুমে গিয়ে এরকম সিলিং ফ্যানের সাথে চাদর পেঁচিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে। একদম আমি আমার এই যে তারামা আছে উপরে, তারামার দিব্যি করে বলছি, উনি আমাকে দেখাচ্ছে। আমি তো বুঝতে পারিনি, আমি হচ্ছে হয়তো মানুষ পরিবর্তন হয়েছে একা একা থাকতে থাকতে, গলায় দড়ি দিতে যাচ্ছে, হাতে ছুরি নিয়ে দেখাচ্ছে, হাতে শিরা কেটে ফেলতে যাচ্ছে। কেন, আমাকে ব্যাংকের বই পাঠাতে হবে ওনাকে। তখন আমি কী করলাম, আমার বন্ধন ব্যাংকে লোন আছে, আমি সেই বইয়ের ফটোটা পাঠালাম। এবার এখানে একটা আমার প্রশ্ন আছে, আপনারা বলুন, উনি আমাকে এইগুলো ক্রিয়েট করেছে, আমি ফটোটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আপনার টাকা আপনি যদি না অ্যাকাউন্টে ফেলেন, আমি কি আপনার টাকা খিচিয়ে নিতে পারবো? আমার এই প্রশ্নটা আপনাদের সবার কাছে। আপনি রয়েছেন এক প্রান্তে, আমি রয়েছি এক প্রান্তে। আমি যতই আপনার কাছে এটিএম নাম্বার দিই, যতই আমি গুগল পের নাম্বার দিই, যতই ব্যাংকের বইয়ের ফটো দিই, আপনার টাকা যদি আপনি না পাঠান, আমার নেওয়ার সাধ্য আছে?
আমার তো নেই। আপনি আমাকে ভয় দেখিয়েছেন, আমি ফটোটা পাঠিয়ে দিয়েছি। আমি জীবনে কোনো দিন জিপে ব্যবহার করিনি। ওনার জন্য আমাকে জিপে ইউজ করতে হয়েছে, জিপে অ্যাকাউন্ট খুলতে হয়েছে। হ্যাঁ, উনি এবার লোকের কাছে সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে আমি নাকি ওনার থেকে জোর করে ধার নিয়েছি। আপনারাই বিচার করে বলুন, এই টাকাটাকে এইভাবে জোর করে ধার নেওয়া যায়? আমি কি ওনাকে বলেছি আপনি আমাকে টাকা দিন টাকা দিন? উনি তো ওনার ছেলেকে, ছেলের বউকে, মধুমিতাকে কত টাকা পয়সা পাঠিয়েছে, সব স্ক্রিনশট আমাকে দিয়েছে। উনি লোককে দেবে, আবার যখন ঝাল লেগে যাবে তখন এইসব আজে বাজে কমেন্ট করবে, আজে বাজে কথা বলবে। এখানে আপনারা একটু বিচার করে বলুন। আর আমার সত্যতা যাচাই করতে গেলে আপনারা চলে আসুন, আমি আপনাদেরকে সঠিকটা দেখিয়ে দেবো, বলে দেবো। আজকেও যদি আমার বেনি মাস্টার লেনের পাড়ার লোকের, শ্বশুরবাড়ির পাড়ার লোকের, আমি এখনও ওটাকে শ্বশুরবাড়ির পাড়ার লোকই বলি, কারোর সাথে দেখা হয় না, যথেষ্ট সম্মানের সাথে আমার সাথে কথা বলে। বেহালা চৌরাস্তায়ও যদি দেখা হয়, আমাকে সম্মান দিয়ে কেউ বলে বৌমা ভালো আছো, বৌদি ভালো আছো, যথেষ্ট সম্মান দিয়ে। আমার পাড়া দিয়ে গেলে দেখা হলে কী হলো, ভালো আছেন, কী খবর না খবর। আমি যদি কোনো দিন ওই দিকে দিয়ে আসি যাই, দেখা হলে কথা বলে। এখনও আমার সেই সম্মানটা ওখানে আছে, এখনও সেই ভালোবাসাটা আমার ওখানে আছে। আপনারা যান, গিয়ে খোঁজ নিন। 57/3 বেনি মাস্টার লেন। বাড়িটা বিক্রি হয়ে গেছে, বাড়িটা কিনেছে মদন মণ্ডল, সুভাষ মণ্ডল নামের একজন ব্যক্তি, ওই পাড়ারই পাশেরই, যে কাকিমা জুলি 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 যার কথা আমি বলেছিলাম, ওর হাজব্যান্ড কিনেছে। আপনারা যান তেঁতুলতলা বেনি মাস্টার লেন, যেখানে প্যাটার্ন কোম্পানি, ঠিক প্যাটার্ন কোম্পানির উল্টো দিকের গলিটাই হয়ে যাচ্ছে তেঁতুলতলা, ওই মোড়টাই তেঁতুলতলা। ওখান থেকে সোজা ঢুকে যাবেন, গিয়ে ওখানে বলবেন বেনি মাস্টার লেন যাব। বেনি মাস্টার লেনে ওখানে যে আপনি বলবেন সাহার দোকান কোনটা ছিল, আর সাহা পরিবারের লোকজন কেমন ছিল। গৌরী সাহা, ওনার বাবার নাম বিমল সাহা, ওনার বড় ছেলের নাম রমেন সাহা, ওরপর ডাকনাম বাপি, আর ছোটো ছেলের নাম সোমনাথ সাহা, ডাকনাম পোটো। এরা কীরকম ধরনের ছিল একটু খোঁজ নিন, তাহলে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় রমেন সাহার পোস্ট থেকে আমার নামে বাজে মন্তব্য করছেন, তারা আমার এই ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওটা দেখে আপনারা সত্যতা যাচাই করুন। আজকে ওই লোকটা না বেহালার চৌরাস্তায় আসে না, কারণ ওনার খুব ভয় আছে। উনি এত নোংরা নোংরা কাজ করে গেছে এখানে, যে চৌরাস্তা দিয়ে আসার ওনার মুখ নেই। আমার সামনে দাঁড়িয়ে কথা বলেনি। আমি আপনাদের বলছি তো, আপনারা ওনাকে বলুন চৌরাস্তায় আমার সামনে আসতে। আমি যে কথাগুলো আজকে বললাম, এই কথাগুলো আমি ওনার সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের সামনে। যদি আমি অন্যায় করি, আমি একটা কথা মিথ্যে বলি, আপনারা ওখানেই আমায় জুতো দিয়ে মারবেন, আমি মাথা পেতে আপনাদের মার নেব। কিন্তু যদি কথাগুলো, আমার কথাগুলো সত্যি হয়ে থাকে, উনি অন্যায় করে থাকে, তাহলে আপনারা ওনার বিচারটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম, যে এখানে একটা কথা মিথ্যে আছে কিনা। আমার জামাইবাবু মারা গেছে, অনিল কুমার মাইতি মারা গেছে 2020-তে লকডাউনে করোনা হলো যখন, সেই সময় উনি মারা গেছে। কিন্তু ওনার বউ এখনও জীবিত আছে। ওনার ছেলে বর্তমানে পর্তুগালে থাকে, আমি জানি। ছেলের বউ, ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট, বৌমাও চার্টার্ড অ্যাকাউন্ট। ওনার মেয়ে আছে, জামাই আছে, সবাই আছে। আমার নিজের ওই মামার ছেলে এখনও জার্মানিতে রয়েছে, ইন্দ্রজিৎ সাহা। এবং উনি প্রচুর লোককে নিয়ে গেছে। ওনার বাড়ি ছিল নামখানায়, ও নামখানার প্রচুর লোক গেছে। আর মেদিনীপুরের প্রচুর ছেলেকেও নিয়ে গেছে। হ্যাঁ, পয়সার বিনিময়ে সে কাজ করেছে, পয়সার বিনিময়ে, সে বিনা পয়সায় করেনি। কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে যাব, সব সম্মান, সব প্রমাণ করিয়ে দেবো। আমি সব প্রমাণ করিয়ে দেবো আপনাদেরকে, কথা দিচ্ছি। আপনারা যার মনে দ্বন্দ্ব থাকবে আপনারা আসুন, আমার পরিবারের পরিচয়টা নিন, আমার পাড়ার থেকে খবর নিন। আমরা কীরকম, আমার বাবার 3টে মেয়ে ছিলাম। আমার বাবাকে কেউ আঙুল তুলে বলেনি আপনার মেয়েরা খারাপ, চরিত্রহীন। আমার মা ছোটোবেলায় মারা গেছে, কিন্তু কেউ বলতে পারবে না আমরা খারাপ, কেউ বলতে পারবে না। কিন্তু ওনাদের পাড়ায় গিয়ে খোঁজ নিন, প্রত্যেকের ওনাদের হিস্ট্রি বলে দেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। উনি যে বড় বড় কথাগুলো বলছে না, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সত্যতা যাচাই করুন, তারপর মানুষের নামে কমেন্ট করুন। আমি বলছি তো, ন্যাশনাল ইন্স্যুরেন্স মেডিক্লেম আছে, সেই মেডিক্লেম অফিসে খোঁজ নিয়ে দেখুন। দীপা সাহা বছরে কবার হসপিটালে ভর্তি হতো, বেশি ভর্তি হয়েছে আমি কস্তুরী মেডিক্লে।
আমাদের ঠাকুরপুকুরে কস্তুরী আছে, কস্তুরী নার্সিংহোমে বেশি ভর্তি হয়েছি। লাস্ট আমি 2013-তে একবালপুরে বেলোনা নার্সিংহোমে ভর্তি ছিলাম 15 দিন মার্চে। আমাকে মেরে মেরে এত অসুস্থ করে দিয়েছিল। তাই বলবো, কারোর সম্পর্কে বাজে মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করুন, তারপরে বলবেন। আপনাদের আজকে এই ভিডিওটা এত বড় বানালাম এই ঘটনাগুলো আরও জানানোর জন্য। যারা ফেসবুকে গিয়ে আমার নামে বাজে মন্তব্য করছেন না, রমেন সাহার সাথে যারা যুক্ত আছেন ফেসবুকে, আমি তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, সে এই পোস্টে যারা যারা কমেন্ট করেছেন না আমি খারাপ, আমার সাথে যোগাযোগ করুন। আমি দীপা সাহা, আমার প্রোফাইল আছে ফেসবুক অ্যাকাউন্টে, আমার প্রোফাইল আছে দীপা সাহা। আমার সাথে এসে যোগাযোগ করুন, দেখুন, আমাকে যোগাযোগ করে দেখুন, আমি আপনাদের নিয়ে যাব। আমি বুক বাজিয়ে বলছি। ওনাকেও বলুন চৌরাস্তায় আসতে দম থাকে তো সবাই সামনে কথা বলুন, পেছনে কোনো কথা বলবেন না। রাখলাম, ধন্যবাদ।